আসসালামু আলাইকুম। লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস তারা তাদের ওয়েবসাইটে গত কয়েকদিন আগে বাংলাদেশ নিডস এ ডেমোক্রেটিক রিসেট, উইল দ্য ইলেকশন ডেলিভার ইট, এই শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে এবং যেখানে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ কি, এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে যেটি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ, যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে। এই লেখা প্রসঙ্গে অবশ্যই বিস্তারিত একটু বলবো। তার আগে চ্যাথাম হাউস নিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে। যারা নামটি শোনেননি তাদের উদ্দেশ্যে একটু বলি যে ব্রিটেনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গবেষণামূলক এই প্রতিষ্ঠান বিশ্ব রাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে 1920 সালে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। এবং এই চ্যাথাম হাউসে আপনাদের মনে আছে গত 15 জুন যখন তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলো, বৈঠক হলো, এই চ্যাথাম হাউসে বিভিন্ন প্রশ্নের উত্তর পর্বে অংশ নিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। এই লেখার বিশ্লেষণে আমি খুব বেশি মন্তব্য করব না, ব্যাখ্যা করব না, শুধু মোটামুটি যা লেখা হয়েছে আমি একটু বাংলায় অনুবাদ করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। যাই হোক, এই লেখাতে বিশ্লেষকরা বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারির ভোটের সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফিরে আসার বিষয়টি। তবে নতুন সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে কিনা এবং দেশের নির্বাচনী, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্থাগুলোর পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি তা পূরণ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বলা হচ্ছে এই সংস্কারগুলির জনসাধারণের অনুমোদনের জন্য একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি নিয়ে আমরা সরকারের বেশ তৎপরতা দেখতে পাচ্ছি। এবং সেখানেও নানান ধরনের প্রশ্ন উঠেছে যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান কর্মকাণ্ড যখন নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করে তুলছে, তখন গণভোট নিয়ে সরকারের উপদেষ্টা কেন জেলায় জেলায় সফর করছেন, কেন সরকারের জনগণের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। যাই হোক, এই লেখাটিতে বলা হচ্ছে যে ঠিক এভাবেই 2024 আগস্টে সংঘটিত অভ্যুত্থান, তথাকথিত মনসুন রেভলিউশন, অর্থাৎ যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে সেটিকে তথাকথিত বিপ্লব হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস জুড়ে আমরা প্রায়শই সহিংস প্রতিশোধের রাজনীতির যে চক্র দেখেছি, তার পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রকৃত জাতীয় ঐক্যর দিকে কোনো আন্দোলন দেখা যায়নি। আমরা দেখছি এক কর্তৃত্ববাদ থেকে আর এক কর্তৃত্ববাদ পেন্ডুলামের মতো দোল খাচ্ছে। রাজধানী ঢাকায় বিক্ষোভকারীরা শেখ হাসিনার সরকারি বাসভবনে হামলার আগেই, মানে 5 আগস্টে গণভবনে হামলার কয়েক ঘন্টা আগে তিনি হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ভারতের জন্য তার প্রত্যর্পণের অনুমতি দেওয়ার সম্ভাবনা একেবারে কম, যা আমরা এতদিন জেনে আসি সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই লেখায় আরও যারা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তারা বলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তাদের আশঙ্কা এই সিদ্ধান্ত ভোটের বৈধতা ক্ষুণ্ণ করতে পারে। সবচেয়ে সম্ভাব্য ফলাফল মনে হচ্ছে যে বিএনপি জিতবে এবং জামাতে ইসলামী প্রধান বিরোধী দলের আসনে বসবে। কিন্তু যারা 2001 সালে তাদের জোট সরকারের কথা মনে রেখেছেন, তাদের সন্ত্রাস এবং দুর্নীতির কথাও নিশ্চয়ই মনে আছে, মানুষ ভোলেনি। এদিক থেকে বিএনপি এখনো অজনপ্রিয় এবং মানুষ তাদের নাক চেপে ধরে ভোট দেবে। বাংলাদেশের যে দুর্নীতি, সে বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক যে রিপোর্ট অনুসারে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তে ছিল, সেটি মনে করিয়ে দিয়ে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি এই বাংলাদেশ।
হাসিনার নেতৃত্বে আগে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর ছিল এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক ছিল, যা এখন আর নেই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সিভিল প্রশাসন একসময় মোটামুটি জবাবদিহির মধ্যে ছিল, সেগুলো এখন অন্তঃসার শূন্য। সেনাবাহিনী, পুলিশ এবং গণমাধ্যমও মূলত আওয়ামী লীগের কর্তৃত্ববাদের হাতে বন্দী ছিল। আমার মনে হয় যে একটু আগে বললাম যে তার নীতি গবেষণা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে চ্যাথাম হাউসের। তারপরে বাংলাদেশ প্রসঙ্গে যা কিছু বলা হচ্ছে নেহায়েতে ভুল কিছু না নিশ্চয়ই। আরেকটু বলি যে এখানে কি বলা হচ্ছে। হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামাতে ইসলামীর উপর নানান ধরনের নির্যাতন হতে আমরা দেখেছি, আর এখন আওয়ামী লীগকে নির্মূল করতে দেখছি। এখানে বলা হচ্ছে, মানে প্রশ্ন তুলে বলা হচ্ছে যে কিভাবে এই চক্র ভাঙতে পারে। চ্যাথাম হাউস বলছে, ইউনূস সরকারের পক্ষ থেকে অনেক ইতিবাচক উদ্দেশ্য দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল কেবল লোক দেখানো, যার সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধান। উদ্বেগের বিষয়, আন্দোলনের নেতৃত্ব থেকে এনসিপি নামে একটি রাজনৈতিক দল যেটি গড়ে উঠেছে ছাত্রদের মধ্য থেকে, যাদের প্রধান লক্ষ্য ক্ষমতা, ফলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ হয়েছে। অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এই মুহূর্তে বিপজ্জনক অবস্থানে। দেশটির প্রাকৃতিক সম্পদ কম এবং অধিকাংশ ক্ষেত্রেই আমদানি নির্ভর। চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে একটি নতুন জোটের দিকে আকৃষ্ট হওয়ায় দেশটির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে কিনা এবং আওয়ামী লীগের ক্রোনো ক্যাপিটালিজম মডেলটি প্রতিলিপি করবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে যে পথ রয়েছে তা হলো আরেকটি বিদ্রোহের সম্ভাবনা। এর বাইরে আপাতত খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে মোটামুটি চ্যাথাম হাউসের যেই গুরুত্বপূর্ণ দেখা, তাই মোটামুটি এখানে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে, তার জন্য আরেকটি বিদ্রোহের দরকার। সেটি আসলে কিভাবে হবে, কিভাবে সম্ভব? আওয়ামী লীগ ততটা সংগঠিত হয়ে পেরেছে, মানে সংগঠিত হতে পেরেছে কিনা এর মধ্যে? আমরা জানি যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে অনেক ধরনের সংকট। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে সবচেয়ে বড় যে বাধাটি হয়ে দাঁড়িয়েছে, তারা সংগঠিত হতে পারছে না। তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব খুব আরাম আয়েসে, অধিকাংশ নেতা আরাম আয়েসে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের নিজ নিজ লাভ ক্ষতির হিসাব করছেন। যেই টাকাগুলো পাচার হয়েছে হাতে গোনা কিছু মানুষ, সেইগুলো একেবারে যক্ষের ধন হিসেবে রেখে দিয়েছেন, খরচ মনে কেউ করছেন না। যাই হোক, আরও কথা আছে, নিশ্চয়ই সে বিষয়ে বলবো। তবে চ্যাথাম হাউসের যেই বক্তব্যগুলো নিঃসন্দেহে অবশ্যই অনেক বেশি বাস্তব উপযোগী। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।